আমরা আবারও আলোচনায় ফিরে এলাম, কৃষ্ণাদির কাছে আসব। সেটা হলো যে আমরা লক্ষ্য করছি এবং এটা একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ প্রবণতা। আপনার ইচ্ছা মতো আপনি নীতি আদর্শ দাঁড় করিয়ে ফেলছেন। যেমন আমরা লক্ষ্য করলাম এই মধ্যপ্রাচ্যেই আপনি যেই যুক্তিতে ইরাকে চলে গেলেন, ইউনিলিটারিলি আক্রমণ করলেন মার্কিন যুক্তরাষ্ট্র, এবং আপনি যে যুক্তি দাঁড় করালেন সেই যুক্তি আপনি বিশ্ববাসীর কাছে প্রমাণ করতে পারলেন না। এখনো তো ওয়েপন পাওয়া গেল না, এখনো ওপেন পাওয়া যায়নি। কিন্তু আপনি ওটাকে দেখিয়েই ওখানে আক্রমণ শানালেন। ঠিক একইভাবে এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হলো মধ্যপ্রাচ্যের দিকে যদি আপনি তীক্ষ্ণভাবে তাকান তাহলে দেখবেন এমন কিছু জায়গায় আন্দোলন হচ্ছে বা হয়েছে যারা খুব আক্ষরিকভাবে মার্কিনীদের বন্ধু। টিউনিশিয়া উনি বলছিলেন, এবং ইজিপ্ট হোসনে মোবারক। এবং লক্ষ্য করা যাবে এই ইজিপশিয়ানদের আন্দোলন কিংবা টিউনিশিয়ানদের আন্দোলন কিন্তু বিশেষ করে ইজিপ্ট, যেটা মধ্যপ্রাচ্যের একদম কেন্দ্র রাষ্ট্রের মতো, ইজিপ্টে লক্ষ্য করা গেল এত সংগ্রাম আন্দোলন আর্মির কাছেই জিনিসটা বুঝিয়ে দিয়ে আসা হলো। তার কারণটা হলো এই দীর্ঘদিনে কিন্তু এই এলাকাগুলোতে কোনো পলিটিক্যাল প্রসেস নাই, কোনো সিরিয়াস পলিটিক্যাল পার্টি নাই যে এই উত্তাপটাকে যে কন্টেইন করতে পারে। আমি এই জন্যই মিডল ইস্টটা বেশ জটিল। আমি এখানে যে কথাটা আপনাকে বলছি যে গাদ্দাফির সাথে এদের পার্থক্য হলো গাদ্দাফি ইজ নট প্রো আমেরিকান, হি ইজ সিরিয়াসলি অ্যান্টি আমেরিকান। শুধু এ যেবার বলছে আমার সান বারাক হোসেন ওবামা মাই সান বলে যাচ্ছে ক্রমাগত। ও তো বাঁচার জন্য বহু কথাই বলতে পারে, বাট আরব বিশ্বে সে অ্যান্টি আমেরিকান, অ্যান্টি ইসরায়েলি বলেই সে পরিচিত। আমি যেটা বলছি সেটা হলো যে এই আপনি ইরাকে যে ভিত্তি দেখিয়ে আক্রমণ করলেন, কিংবা এখন যে ভিত্তি দেখিয়ে আপনি লিবিয়াতে আক্রমণ করছেন, তো সেই ধরনের অত্যাচার নিপীড়ন তো বাহরাইনে চলছে, কই সেখানে তো আপনি কিছু করলেন না। কিংবা আপনি যদি মনে করেন দীর্ঘদিনের অপশাসন এবং গণতান্ত্রিকভাবে মতামত প্রকাশের কোনো অধিকার নাই, তো এইরকম যদি হয় তাতে সৌদি আরব বোধহয় একদম প্রথম কাতারের প্রথমে থাকবে, কই সেখানে তো আপনি কিছু বলছেন না। তাহলে প্রশ্নটা যেটা আছে, আপনি জাতিসংঘকে শিখণ্ডী হিসাবে ব্যবহার করে আপনি যেই মতামত চাপিয়ে দিচ্ছেন, সে মতামত তো মানব সভ্যতার পক্ষে যাচ্ছে না। আমি যেন আপনাকে একটা প্রশ্ন করব। আমরা ইন্ডিয়ান পজিশন এই জায়গায় খুব ক্লিয়ার, ইন্ডিয়ান অফিসিয়াল পজিশন ক্লিয়ার। ইন্ডিয়া বলেছে ইন্ডিয়া কন্টিনিউস টু অ্যাকর্ড গ্রেটার প্রাইমেসি টু ন্যাশনাল সভরেনিটি দ্যান টু ডেমোক্রেসি। খুব কঠিন কথা বলেছে। Though democratic regimes are hugely appreciated, the principle of non-interference in domestic affairs of other nations prevents India from directly supporting political actors against incumbent non-democratic forces. এইখানে খুব পরিষ্কার যে ইন্ডিয়া এরকম জায়গায় প্রবেশ করতে চায় না। ইন্ডিয়া ন্যাশনাল সভরেনিটির প্রশ্নটিকে খুব সিরিয়াসলি আপহোল্ড করে। কিন্তু এই যে প্রবণতাটি ইঙ্গো-ফরাসি মার্কিনীরা দেখাচ্ছে, আপনি কি মনে করেন আগামী ভবিষ্যতে পৃথিবীর বিভিন্ন এলাকায় এটার একটি অত্যন্ত নেতিবাচক প্রতিক্রিয়া হবে? না, আমি এইভাবে দেখি আর কি যে এটাকে আপনি বিপজ্জনক ঝুঁকি মনে করছেন কিনা? আমি এটা একটা বিপজ্জনক ঝোঁক মনে করছি, বিপজ্জনক ঝোঁক। কিন্তু ভারতবর্ষের যে অবস্থানটা, এটা একটু আশার আলো দেখাচ্ছে। এই জন্যে আমি যে কথাটা বারবার বলছি যে আমেরিকার দিন শেষ, বাকিদের উত্থান পর্ব শুরু হয়েছে। সুতরাং এই বাকিদের উত্থান পর্বের নেতৃত্ব দিচ্ছে ভারত, চায়না, চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল সহ আরও কতিপয় রাষ্ট্র।
ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার থেকে। এই যে উত্থান পর্বটা শুরু হয়েছে, যেই উত্থান পর্বের একটা মোড় বদলের ঘটনা পৃথিবীতে। এই জায়গাটায় সামরিকভাবে আমেরিকা শক্তিশালী, কিন্তু অর্থনৈতিকভাবে উত্থান পর্ব হচ্ছে আরেক দিকে, এবং সব কিছু আর আগের মতন আমেরিকার নয়। এই যে জায়গাটায় এখন এই যে মধ্যপ্রাচ্যের যে ঘটনাটা ঘটে গেছে, ভারতবর্ষ যে অবস্থানটা নিচ্ছে, আমি এই কথাটাই বলতে চাচ্ছি, জাতিসংঘ তো আমাদের নিয়েই। সুতরাং উত্থান পর্বের নেতৃত্ব যারা দিচ্ছেন বা তার পেছনে আমরা যারা আছি বাংলাদেশের মতন, আমাদের সবাই মুখ খুলতে হবে। এই জায়গাটা একটা বলিষ্ঠতা দেখানোর প্রয়োজন আছে। অর্থনৈতিকভাবে আমরা বিশ্ব ওই যে বাণিজ্য সংস্থা WTO বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, সেখানে কিন্তু বাকিরা যারা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে তারা কিন্তু একেবারে ভালো দেন দরবার করে, দর কষাকষিটা ভালো করতে শিখেছে। কিন্তু রাজনৈতিক জায়গাটায় এই একটু সাহসের সঙ্গে যদি দাঁড়াতে পারি আমরা, তাহলে বিশ্বটাকে আরও গণতান্ত্রিক করতে পারবো এবং প্রত্যেক রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমরা নিরাপদ করতে পারবো। এই যে সামরিক শক্তি আছে বলেই আমার যা ইচ্ছা তাই করব, এরকম একটা বিপজ্জনক ঝোঁক থেকে পৃথিবীকে আমি নিরাপদ করতে পারবো। সেদিক থেকে ভারতের যে ভূমিকা, এইটাকে যদি সত্যি আরও বলিষ্ঠভাবে দাঁড় করানো যায় এবং ভারতের সঙ্গে চীন, ব্রাজিল, সাউথ আফ্রিকা যদি এইরকম শক্ত অবস্থানে চলে যেত, তাহলে আমার মনে হয় আমেরিকার এই বিপজ্জনক ঝোঁকটা, আগ্রাসী ঝোঁকটা একটু ভোঁতা হয়ে পড়তো আর কি। আমরা আলোচনার জ্যোতি টানব, কিন্তু তার আগে আমি কৃষ্ণাদিকে প্রশ্নটি করতে চাই। এটা ইনু সাহেবও প্রশ্নটি উত্তর দিতে পারেন। সেটা হলো যে ইউনিপোলার ওয়ার্ল্ডের নামে ওনারা যা করছেন, বিশ্বকে সভ্যতা দেওয়ার বদলে, সভ্যতা রক্ষা করার বদলে ওনাদের বহু আচরণ অসভ্যতায় পর্যবসিত হচ্ছে। অনেকের মধ্যে ধারণা যে ওয়ার্ল্ড উইল বি বাইপোলার সুন অর মাল্টিপোলার। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ব্রাজিল আরেকটি পোল, যে পোল সাধারণ মানুষের আন্দোলন, সংগ্রাম, আশা, আকাঙ্ক্ষা, দুঃখ, দুর্দশার পক্ষে দাঁড়াবে, এমন একটি পোল কি গড়ে উঠতে পারে? কারোলারই প্রশ্ন। লিবিয়ার এই অ্যাবস্টেন করলেন ওনারা এই রাষ্ট্রগুলো, এটা কি ইজ ইট হিন্টিং টুয়ার্ডস দ্যাট? ভবিষ্যৎটা কি হবে এবং এই রাষ্ট্রগুলো একসঙ্গে কাজ করতে পারবে কি না এক্ষুনি বলা মুশকিল, কিন্তু আপনি যেটা বলছেন সেটার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, সেটা ঠিক কথাই। এই যারা দাঁড়িয়ে প্রতিবাদ, ঠিক উচ্ছ্বসিত প্রতিবাদ না করলেও তারা সরে দাঁড়ালেন, অন্তত ভোট থেকে অ্যাবস্টেন করলেন যারা, তারা একটা প্রতিবাদই তো বটে, একটা ভাষা যে আমরা এটা সমর্থন করতে পারলাম না। সুতরাং একটা হতে পারে যদি আর কিছু একসঙ্গে হয়ে মাল্টিপোলার, আপনি যেটা বলছেন ভবিষ্যতে হয়, তবে মাল্টিপোলার হওয়ার তো মুশকিলও আছে। আবার তাদের বিভিন্ন দেশগুলোর ভেতরের সম্পর্ক কীরকম দাঁড়ায় টাড়ায়, এগুলো ভবিষ্যতে ভাবতে হবে। আমরা যে সবাই একসঙ্গে হয়ে শুধু পৃথিবীর মঙ্গলের জন্য কাজ করতে পারবো কি পারবো না, সেটাও এগুলো খুব অনিশ্চিত। কিন্তু আপনি ঠিকই বলছেন যে একটা সম্ভাবনা ওখানে দেখা দিচ্ছে। আর উনি একটা প্রশ্ন যেটা তুললেন সেটা আমাকেও একটু ভাবাচ্ছে, যেটা উনি বললেন যে এই যে জাগরণ হচ্ছে, একটা নবজাগরণ, একদিক থেকে দেখলে আমরা তো তাকে ভালোও বলতে পারি, কিন্তু মুশকিল হচ্ছে যে এইটা কোথায় নিয়ে যাবে। যেহেতু জাগরণের কেউ নেই, কেউ সঙ্গে এটা একটা লিড করে যে নিয়ে যাচ্ছে তা নয়। এবং এখানে আমাদের যেটা বাংলাদেশের কথা হচ্ছিল, যে বাংলাদেশের যখন নবজাগরণটা হয়েছিল তখন হয়েছিল কারণ একটা নির্বাচিত সরকারকে তার যেটা প্রাপ্য সম্মান সেটা দেওয়া হচ্ছিল না, সেখানে একটা ছিল, কেউ একটা নিতে পারবার মতো লোক ছিল। এখানে এই নবজাগরণগুলো ঠিক কোথায় যাবে আমরা জানি না। তাই আমি মনে করি আমরা সকলে মিলে এই যে আমেরিকার যে কাজটা করছে, যে কোনো আমার একটা ইচ্ছা হলো, আবার রাষ্ট্র বিশেষে আপনি এক্ষুনি কয়েকটা নাম করেছেন, অমুক জায়গায় হলে আমি যাব না, কিন্তু তমুক জায়গায় হলে আমি ফেলবো,
এটা তো নীতিগতভাবে আমরা সমর্থন করতে পারছি না খুব, এবং ভারতবর্ষের তো স্ট্যান্ড খুব শক্ত এ বিষয়ে। এটা বলার পরেও মানে হ্যাভিং সেড দিস, আমি যেদিন বিবিসিতে দেখলাম কাঁদতে কাঁদতে এক মহিলা ত্রিপোলির হোটেলে এসে ঢুকলেন, সমস্ত আন্তর্জাতিক প্রেস বাঘা বাঘা সাংবাদিকদের সামনে তার অবস্থার কথা তিনি বললেন, তার ওপরে ঝাঁপিয়ে পড়ে সেই মাখন মাখা ছুরি নিয়েই ঝাঁপিয়ে পড়লো, পড়ে মুখ টিপে ধরলো, তার সকলের সামনে তাকে টেনে হিচড়ে নিয়ে গেল। আমার তো দ্রৌপদীর কথা মনে হলো, টেনে হিচড়ে নিয়ে গিয়ে গাড়ি করে নিয়ে চলে গেল, এবং এই সমস্ত আন্তর্জাতিকে হায় হায় করতে করতে পেছন পেছনে গিয়ে কিছু করতে পারলো না। তখন আবার আমার ঠিক জানি না যে কি বলবো, একটা মানবিকতার মুখও রয়েছে ওখানে, তাদের কি করে আমরা কি করে আমরা তাদের একটু সাহায্য করতে পারি সেটাও ভাবতে হয় আর কি। এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি যে ভারত সহ যুক্তিবাদী রাষ্ট্রগুলো এই অশুভ প্রবণতাকে রুখে দাঁড়াবে, একটি শান্তিময় বিশ্ব স্থাপন করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।